ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট ইজ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। 60 অ্যাভাব লোককে এরকম কোনো মিউচুয়াল ফান্ড দেবো না যেটাতে তার রিস্ক বেশি। মিউচুয়াল ফান্ডের নিরাপত্তা একদম রিস্ক নেই বলা যায় না। প্রত্যেকটা ইনভেস্টমেন্টের একটা সাইকোলজি হয়। 100 টাকারও মিউচুয়াল ফান্ড আছে। নমস্কার, আজকাল .in এর পডকাস্ট টাকা পয়সার প্যাঁচের এক নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো এমন এক বিনিয়োগ মাধ্যম নিয়ে যে বিষয়ে কম বেশি সবারই কৌতূহল আছে আমাদের এবং ভয়ও আছে তার সাথে। মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি শেয়ার বাজারে নিরাপদ বিনিয়োগের মাধ্যম? এটা কি আমরা যে কেউ করতে পারি? শেয়ার মার্কেটে ইনভেস্ট করার থেকে কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা সহজ? নতুনদের জন্য কি মিউচুয়াল ফান্ড ঠিক পদ্ধতি শুরু করার? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা আজ উত্তর খুঁজে পাব। আমাদের সঙ্গে আছেন শেয়ার বাজার বিশেষজ্ঞ রানা চ্যাটার্জি, এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের রিজিওনাল ম্যানেজার। নমস্কার। নমস্কার। মিউচুয়াল ফান্ড নিয়ে যখন আমরা কথা বলি, প্রথম প্রশ্ন, মিউচুয়াল ফান্ডটা কি? ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, একটা কোম্পানির শেয়ার কিনছি, সেটা একরকম। আর আমি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করছি। মিউচুয়াল ফান্ডটা কি, কিভাবে আমরা এইভাবে এখানে বিনিয়োগ করি? দেখো, নামটার মধ্যেই উত্তরটা আছে। এটা একটা পুল ফান্ড, যেটা বিভিন্ন যারা ইনভেস্ট করে তারা টাকাটা দেয়। সেই কোম্পানিরা একটা পোর্টফোলিও ম্যানেজারকে অ্যাপয়েন্ট করা হয়। সেই ডাইরেক্টিভে এই যে পুরো টাকাটা সেই অবজেক্টিভ নিয়ে এই ফান্ডগুলোকে ইউজ করা হয়। যেমন আমি যদি উদাহরণ দিই, তাহলে একটা ডিফেন্স ফান্ড যদি আমি একটাকে ধরি, তাহলে আমি বিভিন্ন ডিফেন্স ফান্ডের কোম্পানিগুলোকে চুজ করব। আর এটার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা ডাইভার্সিফিকেশন এত বেশি থাকে যে সব সময় এটা এরকম জায়গায় দাঁড়িয়ে থাকে যে মার্কেট আপ ডাউনের খুব এফেক্ট যাতে ওই ফান্ডটার ওপরে না আসে, এইভাবেই যে পোর্টফোলিও ম্যানেজার থাকে সে ম্যানেজ করে। এ একটা এক্সপার্ট লোক হয় যে পুরো ফান্ডটাকে ম্যানেজ করে। আপনি বলতে পারেন যে আপনার ডাইরেক্টর যদি আপনাকে যেমন সাজেশন দেবে, যেমন করবে, যাতে শোটা ভালো হয়, সিমিলারলি একটা পোর্টফোলিও ম্যানেজারের কাজ সেরকম, যে সে পুরো ফান্ডটাকে ম্যানেজ করে। একটা অনেকটা টাকা, যেটা আমার আপনার সবাইকার টাকা মিলিয়ে, মিউচুয়াল টাকা মিলিয়ে একটা বড় টাকা হয়েছে, সেটাকে ঠিকঠাকভাবে ইনভেস্ট করে তার থেকে রিটার্ন জেনারেট করবার চেষ্টা। এই যে মিউচুয়াল ফান্ড, সেটা কি মানে কতটা নিরাপদ? দেখুন, সব ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট ইজ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। এইটা তো আছেই। এটাকে তো বাদ দেওয়া যাবে না। কেননা আপনি কোন জায়গায় দাঁড়িয়ে, কোন টাইমে দাঁড়িয়ে এটা বলছেন, সেটা ডিপেন্ড করে। আমি যদি বলি যে আমার টাকা 1 বছর ইনভেস্টেড, কিন্তু আমার রিটার্নস আমার যা টাকা লাগিয়েছি তার থেকে কম আছে, আমি ডিউরেশনটা কত নিচ্ছি? 6 মাস বা 1 বছর। এই কথাটা আমি 20 বছর পরে যদি বলি, তাহলে আমি অনেকটা টাকা করে ফেলেছি। সুতরাং মিউচুয়াল ফান্ডের নিরাপত্তা একদম রিস্ক নেই বলা যায় না, কিন্তু অনেকটাই কম। কেননা এটা ডাইভার্সিফাইড থাকে। দেখো, যদি মার্কেটের মধ্যে কোনো ডাউনফল আসে বা আমার ফেভারে না যায়, ডাইভার্সিফিকেশনের জন্যে সব স্টক বা সব সেক্টরস একসাথে নিচে যায় না। ইভেন যদি যুদ্ধও লাগে, তাহলে আমার কিছু ডিফেন্স স্টক ভালো চলতে পারে। আমার সেটাতে ইনভেস্টমেন্ট থাকলে আমার অন্যগুলোকে নালিফাই করে, অন্যগুলোকে কম্পানসেট করে যে আমার কোন স্টকটা বেটার যাচ্ছে। সুতরাং খুব প্রেসাইসলি এগুলোকে ফ্রেম আউট করা হয় যাতে লসটাকে যতটা মিনিমাইজ করা যায়, যতটা বেটার রিটার্ন দেওয়া যায়, এইভাবেই এই ফান্ডগুলোকে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, ঝুঁকি আছে। মানে এটা যেটা আমাদের তথাকথিত সঞ্চয়ের পথ, যে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা, মিউচুয়াল ফান্ড করা মানে ফিক্সড ডিপোজিট করা নিশ্চয়ই নয়। যেটা তুমি বললে রিস্ক আছে, কিন্তু যেহেতু অনেক ডাইভার্সিফিকেশনের মাধ্যমে এই ফান্ডটা ইউটিলাইজেশন হচ্ছে মার্কেটে, তার মানে আমার ঝুঁকি কম, কিন্তু ঝুঁকি নেই সেটা নয়। এবার এই যে ঝুঁকি কম, এই প্রশ্ন থেকেই আমি কি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, নাকি
দুটো তিনটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, কোনটা সঠিক পদ্ধতি? দেখো, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের একটা সাইকোলজি হয়। সাইকোলজিটা কীরকম, যে আমি আমার লং টার্ম ফাইন্যান্সিয়ালস গোল কী, আমার শর্ট টার্ম ফাইন্যান্সিয়ালস গোল কী, বা আমি এই ইনভেস্টমেন্টটা করছি কেন। আমার তো একটা ইনভেস্টমেন্টের থট প্রসেস আছে, একটা একটা ভাবনা চিন্তা আছে যে আমার ইনভেস্টমেন্টের দরকার কীরকম। আমি একটু অন্য প্রসঙ্গ বলি, যে ইনভেস্টমেন্ট না আমার কীরকমভাবে দরকার লাগে জীবনে। দুরকম দরকার আমার। যদি একটা আমি কম দিন বাঁচি, তাহলে আমার অ্যাবসেন্সে আমার পরিবারের জন্যে আমাকে ইন্স্যুরেন্স করতে হবে, যেটা টার্ম ইন্স্যুরেন্স করলে আমার পরিবার পেয়ে যাবে। আর আমি যদি বহুদিন বাঁচি, তাহলে আমার মিউচুয়াল ফান্ড ইকুইটিসের থেকে আমি রিটার্ন পাবো, যেটা আমার বাকি লাইফটাকে সাস্টেন করাবে বা আমাকে জীবিকা দেবে। এবার আসলাম আমি যে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করার কথা। দেখো, কোনো দিনও না কোনো একটা ফান্ডের মধ্যে সীমিত থাকা উচিত নয়। ডিপেন্ড করে যে এই মিউচুয়াল ফান্ডগুলো চালায় কোনো পোর্টফোলিও ম্যানেজার। একটা তো তার ট্র্যাক রেকর্ড, যে এর আগের যে ফান্ডসগুলোকে কীরকম পারফর্ম করিয়েছে। এবার কার কার ভালো ফান্ড আছে বা ভালো পোর্টফোলিও ম্যানেজার্স আছে যারা ফান্ড ভালোভাবে চালাচ্ছে, সেইটা দেখা। কোন ফান্ডগুলোতে আপকামিং সেক্টরসে, দেখুন ডাইনামিক্স বিজনেসে চেঞ্জ হচ্ছে। আজ থেকে 10 বছর আগে আমরা ইন্টারনেট নিয়ে এত মাতামাতি ছিল না, এখন পুরোটাই ডিজিটালি ট্রান্সফারই হচ্ছে। তাহলে তখন যে কোম্পানিসগুলো ছিল সেগুলো ডিজিটালি এক্সপোজ ছিল না, যেটা এখন হয়েছে। এবার আমার আগামী দিনে কে এআই নিয়ে কাজ করবে, কে অন্য সেক্টরস নিয়ে কাজ করছে, সেই স্টকগুলো আমার পোর্টফোলিওতে আছে কি না। কোনো পোর্টফোলিও এরকম থাকবে যেখানে স্টেবিলিটির ওপরে বেশি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, সেই স্টকগুলো আছে কি না। তো পুরো ফান্ডটাকে ডিস্ট্রিবিউট করা ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডে খুব দরকার। আজকে যদি আমার কোনো একটা সিচুয়েশান অ্যারাইজ হয় যে আমার টাকা লাগে, আর আমার যদি 5 থেকে 6টা ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডে আমার যদি ইনভেস্টেড থাকে, তাহলে আমি দেখছি যে আমার কোনো একটা ফান্ড যদি আমি ইন্টারমিডিয়েটলি ব্রেক করি, যেটা আমি অ্যাডভাইস করি না, কেননা এটার যত এসেন্স আছে, এটার যত রিটার্ন আছে, ভালো দিকটা আছে, সেটা লং টার্মে আছে। সুতরাং যদি ভাঙতে হয়, যদি কোনো ইনকেস আমাকে কন্টিনজেন্সির জন্যে এগুলোকে আমাকে ব্রেক করতে হয়, তাহলে আমার একটা মিউচুয়াল ফান্ড ভাঙছে। যদি আমার একটা মিউচুয়াল ফান্ডই সব টাকা থাকতো, তাহলে আমি গ্রোথটাকে হারাতাম আমার একটা মিউচুয়াল ফান্ড ব্রেক করে। তো এইটা একটা ইম্পর্টেন্ট দিক। এই যে মিউচুয়াল ফান্ড ব্রেক করার কথাটা আসছে, মানে এইখান থেকে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে যেরকম এটা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমরা ভেবে থাকি যে আমার দুটো ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্টটা মার খাবে। হ্যাঁ, ইন্টারেস্টটা মার খাবে, আমার কিন্তু কোনো সময় আমার প্রয়োজন টাকাটা, আমি হয়তো একটা ফিক্সড ডিপোজিট ভেঙে সেই টাকাটা নিয়ে আমি সেটা আমার স্বাস্থ্য কোনো এমার্জেন্সি হতে পারে, বা ছেলেমেয়ের শিক্ষার ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো কন্টিনজেন্সির জন্য আমার সেই টাকাটা দরকার। ফিক্সড ডিপোজিটটা আমি একটা ভাঙলাম। সিমিলারলি মিউচুয়াল ফান্ড, কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি আমি একটা মিউচুয়াল ফান্ড, আমার ধরে নাও 3টে মিউচুয়াল ফান্ড আছে, আমি একটা মিউচুয়াল ফান্ড ব্রেক করে আমি টাকাটা তুললাম, এটার কি কোনো পেনাল্টি আছে, নাকি আমি সবটাই ফেরত পাবো আমার টোটাল ইনভেস্টেড টাকা? আমি কিভাবে এটা দেখা? দেখো, নর্মালি মিউচুয়াল ফান্ড উইথড্র করলে এখানে দুটো জিনিস করা যেতে পারে। ইদার আমি মিউচুয়াল ফান্ডটাকে এখন শুধু তুলে ফেলছি, কিন্তু মিউচুয়াল ফান্ডটা চলবে। ইদার আমি মিউচুয়াল ফান্ডটাকে বন্ধ করে তুলে নেব। আচ্ছা, দুটো সিচুয়েশন ক্রিয়েট হয়। যদি আমি ডিসাইড করি যে মিউচুয়াল ফান্ডে শুধু টাকাটা তুলবো এখন, তাহলে আমি রিডিম করতে পারি। যদি 1 বছরের মধ্যে রিডিম করা হয়, তাহলে কিছু কিছু কোম্পানিতে একটা এক্সিট লোড লাগে, কিছু কোম্পানিতে কিছু স্কিমে কিছু এক্সিট লোড লাগে, সেটা 1 বছরের মধ্যে। তাছাড়া কোনো এক্সিট লোড নেই। নর্মালি মিউচুয়াল ফান্ড খুব ইজিলি তোলা যায়। যদি কোনো ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড থাকে, তাহলে T+2-তে বেরোয়। টি মিনস ট্রেডেড ডে, যেদিনকে আপনি বেচছেন। আর যদি ডেট মার্কেটে থাকে, যেখানে T+1 ডেটে উইথড্র করা যায়, মানে যেদিনকে বেচছেন +1 ডে। আচ্ছা, তাহলে মানে এই যে পদ্ধতিতে আমি মিউচুয়াল ফান্ড উইথড্র করতে পারি, এখানে মিউচুয়াল ফান্ডের যেরকম একটার জায়গায় একাধিক মিউচুয়াল ফান্ডের কথা বললেন, আরেকটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডও বিভিন্ন ধরনের হয় আবার। মানে যেগুলো মূলত যেগুলো শোনা যায় সেটা হচ্ছে ডেট
ফান্ড, যেটা কিছুক্ষণ আগে তুমি বললে, তারপর আছে হাইব্রিড ফান্ড। এই কত ধরনের মিউচুয়াল ফান্ড নর্মালি হয় এবং এগুলোর মধ্যে তফাৎটা কি? দেখো, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট না করবার আগে যেটা প্রধানত আমরা দেখে থাকি সেটা হচ্ছে যে আমি কোন বয়সে ইনভেস্টমেন্ট চালু করছি। আজকে প্রোডাক্টটাও দেওয়া হয়, মানে আমি একটা 60 অ্যাভাব লোককে এরকম কোনো মিউচুয়াল ফান্ড দেবো না যেটাতে তার রিস্ক বেশি। রিস্ক বেশি ইন দ্য সেন্স যেখানে ইকুইটির পোর্শনটা বেশি থাকবে। আচ্ছা, এরকম একটা হাইব্রিড ফান্ড দেবো যেখানে আমার ইকুইটি পোর্শন কম আর ডেটের পোর্শন বেশি। ডেট মানে আমি হয়তো এফডিস বা বন্ডস বা যেখানে আমার ফিক্সড রিটার্নটা থাকবে আর একটু ফ্লেভার থাকবে যে ইকুইটিটা যদি 20%-এর মধ্যে আমাকে 10-15%-এর যোগদান দেয় তাহলে আমার টোটাল মিউচুয়াল ফান্ডের ভ্যালুটা বাড়বে। তো সেইটা আমি দেবো যারা হায়ার এজে থাকে। এবার যারা লোয়ার এজ, যে 25-26 বছরে চাকরি করছে, ভালো রোজগার করে, সে একটা মিউচুয়াল ফান্ড চালু করতে চায় বা সে নাম্বার অফ মিউচুয়াল ফান্ড চালু করতে চায়। তো সেই ক্ষেত্রে আমার যেটা থাকবে যে 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 মিউচুয়াল ফান্ডগুলো স্মল ক্যাপ, মিড ক্যাপ বা লার্জ ক্যাপে সব মিশিয়ে ইনভেস্ট করে, তার মধ্যে মিড ক্যাপ আর স্মল ক্যাপের পোর্শন বেশি রেখেছে, কেননা এতে রিস্ক একটু বেশি থাকে। কেননা ওর একটা ডিউরেশন আছে। একটা যে 25-26 বছরের ছেলের কাছে এখনও যদি আমি 60টাকে বেঞ্চমার্ক ধরি, তাহলেও একটা লম্বা টাইম আছে যেখানেও ইনভেস্টমেন্ট করতে পারে। আর যদি কমেও যায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডিশনটা করতে পারবে। কিন্তু যখন আমি আমার কর্মগত জীবনের শেষের দিকে আছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে সিকিউরিটি আর রিস্ক ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ হাইব্রিড ইউজ করব, ব্যাফ ইউজ করব, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, যেখানে ডেটের পোর্শনটা বেশি থাকবে, হাইব্রিড বেশি থাকবে, ইকুইটিজের পোর্শন কম থাকবে। আচ্ছা, এই ডেট ফান্ড যে কথাটা তুমি বলছো, ডেট ফান্ড কাকে বলে? মানে এটার মানে এটা মোস্টলি জিসেক মানে গভর্নমেন্ট সিকিউরিটিজে বা ফিক্সড ডিপোজিটে এরকম করে ইনভেস্ট করে, যেগুলোতে রিটার্নটা অলমোস্ট ফিক্সড বা অনেক একটু কম থাকে আর এগুলোর রিস্কও অলমোস্ট না কে বরাবর। আচ্ছা, সেটাকে ডেট ফান্ড বলে। যত প্রকারের মিউচুয়াল ফান্ডের কথা তুমি বললে, সেই মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব। এবার ইনভেস্ট করারও পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি খুবই জনপ্রিয় পদ্ধতি আমরা শুনে আছি, সেটা হচ্ছে এসআইপি। আর আরেকটা হচ্ছে এককালীন টাকা দিয়ে দেওয়া, লামসাম। তো এই দুটোর মধ্যে তফাৎ কি, এবং কোন ধরনের মানুষের জন্য কোনটা ঠিক পদ্ধতি, যে এককালীন আমি টাকা দেব নাকি আমি এসআইপিতে মিউচুয়াল ফান্ডে টাকা দেব? তো এটা না, আমি বারবারই বলি যে পুরোপুরি ডিপেন্ড করে কোন এজ গ্রুপকে নিয়ে ডিসকাশনটা হচ্ছে। এবার এসআইপি একটা এমন একটা সিস্টেম যে নিজের জীবদ্দশায় আমি একটা 10 বছর বা 20 বছরের একটা টেনিওর নিয়ে চলছি। ও নিজের লাইফ সাইকেলে ওপর নিচ মার্কেটে সব দেখে নেয়। একটা রিসার্চ বলে যে অলমোস্ট 7 ইয়ার্স যদি কোনো ফান্ড কনসিস্টেন্টলি আমি টাকা দিয়ে যাচ্ছি আর 7 ইয়ার্স হয়ে গেছে, ওটাতে নেগেটিভ হওয়ার চান্সেস অলমোস্ট নীল একটা 7 ইয়ার্স ডিউরেশনের পর থেকে। কেননা ও এই 7 ইয়ার্স টু 8 ইয়ার্সের মধ্যে ও মার্কেটের সব রকম চেঞ্জেসগুলো দেখে নেয়। সুতরাং ওই এসআইপিটা যেটা এই টেনিওরটা পেরিয়ে এসছে, তাহলে তার যে রিটার্ন সেগুলো কম বেশি হতে পারে রিটার্নের, মানে আমার প্রফিটটা কম হচ্ছে বা কম বেশি হচ্ছে, কিন্তু আমার নেগেটিভিটি যায় না। আচ্ছা, এটা এসআইপির একটা খুব ভালো দিক। আমি একটা যদি এক্সাম্পল দিয়ে ফার্স্টে এসআইপিটা বোঝাচ্ছি, কেননা এটাতে একটা মিথ হয়, একটা একটা ভুল ধারণা থাকে যে একটু করে টাকা দাও অনেকটা টাকা হবে। তো ব্রেন এটাকে ক্যালকুলেট করতে পারে না যে একটু টাকা কত আর অনেকটা টাকা কত। এবার আমি যদি এরকমভাবে ধরি যে 6,000-এর এসআইপি মান্থলি চালান, 20 বছর দিন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কত হলো? 14,40,000। আপনার রিটার্ন 80-85 lakhs। তো এই যে প্রত্যেক মাসে 6,000, 20 বছর, 14,40,000, তো ব্রেন এটাকে রিডও করতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমি এবার আমার এজ
আমার অ্যাপেটাইট, আমার রিস্ক নেওয়ার ক্ষমতা, আমার ইনভেস্টমেন্টের ক্ষমতা, সবটাকে আমি ক্যালকুলেট করে নিজে একটা ক্যালকুলেট করতে পারি। পুরো পুরো ব্যাপারটা তো সাধারণ মানুষকে নিয়ে, যে আমি কি করে টাকাটাকে রাখবো, কত দিন রাখবো, কীভাবে রাখবো। তাহলে আমি দেখলাম যে আমার যদি এখন 45 বছর বয়স হয়, আমি 15 বছর রান করতে পারি, তাহলে আমি 6,000-এর জায়গায় 10,000 যদি এসআইপিটা করি, তাহলে আমার রিটার্ন, আমার তো একটা এক্সপেক্টেড রিটার্ন নিয়ে আমি করছি, তাহলে আমার রিটার্নটা এই জায়গায় যেতে পারে। এই যে টাকার বাড়ানো কমানোটা সেইভাবে করা যেতে পারে। এবার আসছি আপনার মূল কোশ্চেনে, যেখানে আপনি বলছেন যে এসআইপি লামসামের একটা দুটোর মধ্যে একটা ডিফারেন্স। এবার ভাবো যে আমি এই বছরে জানুয়ারিতে একটা টাকা লাগিয়েছি, আর আমি 2026-এর ডিসেম্বরে একটা টাকা লাগিয়েছি, আর আমি উইথড্র করছি 27 জানুয়ারিতে। তাহলে অ্যাট এ স্টেজ আমি পুরো 2 বছর পেলাম। জানুয়ারি 1 তারিখে যে টাকাটা লেগেছে সেটা কিন্তু মার্কেটে পুরো 2 বছর কেটেছে। তার পরের টাকাটা 2 বছরের থেকে 1 মাস কম কেটেছে, কিন্তু লাস্টের যে ডিসেম্বরের টাকাটা ও 1 মাসই কেটেছে। তাহলে রিটার্ন তো ইকুয়াল হবে না। কিন্তু লামসামের ক্ষেত্রে যদি আমি জানুয়ারিতে ওয়েল টাইমড, ওয়েল ডাইভার্সিফাইড কোম্পানিতে ইনভেস্ট করেছি, আর ও পুরো 2 বছর রান করেছে, তাহলে সেই ক্ষেত্রে সবসময় ইনভেস্টমেন্টের রিটার্নটা একটু বেটার হবে। আচ্ছা, তো কিন্তু রিটার্ন, আমি যদি শুধু রিটার্নের দিক থেকে ভাবি, যে আমি লামসাম এককালীন টাকা দিলাম বছরে একবার, আর আমি মাসে মাসে একটা টাকা দিলাম 10 বছর, 15 বছর, 20 বছর, ম্যাচিওরিটি মানে যখন আমি রিটার্নটা পাবো, লামসামের রিটার্ন বেশি, এসআইপির রিটার্ন কম, বা এসআইপির রিটার্ন বেশি, লামসামের কম, এরকম কি কোনো বিষয় আছে? একটু স্লাইড ডিফারেন্স থাকে। কোনটা লামসামের একটু বেশি হয়। লামসামের ইনভেস্টমেন্টে বেশি পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে। আচ্ছা, কেননা মানে এটাতেও একটা একটা ক্লজ আছে, আমি কোন সময়ে ইনভেস্ট করেছি সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট দিক। মানে ভাবো যে আমি লাস্ট 10 ইয়ার্সের আমি একটা টেনিওর নিয়ে চলছি, আর যে সময় ইনভেস্ট করেছিলাম সেই সময় মার্কেটটা খুব ওপরে ছিল, তারপরে দেখা গেল নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স খুব বাজে গেল মার্কেটটা, তাহলে সেই লামসামের টাকাটা আমার সেই বেসিসে রিটার্ন দিতে পারেনি। লাস্ট 6 ইয়ার্স হয়তো ভালো গেছে, সেটাতে আমার রিটার্নটা এসছে। এসআইপির ক্ষেত্রে কি হয়, যে পুরো টাকাটাই অ্যাভারেজ আউট হয়, আমি খারাপ সময়েও যে টাকা দিচ্ছি, ভালো সময়েও সেই টাকা দিচ্ছি, তাহলে অ্যাভারেজিংটা বেটার হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটা অ্যাম্বিগুইটি সবসময় থাকে। আচ্ছা আচ্ছা, এসআইপির ক্ষেত্রে কত টাকা মানে মিনিমাম এসআইপি করা যায়, আর ইভেন লামসামের ক্ষেত্রেও কত টাকা মিনিমাম, মানে মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব, আমার মিনিমাম কত টাকা দিয়ে আমি ইনভেস্ট করতে পারি? দেখো, ওপর লিমিট কিছু নেই, নিচের লিমিটে বলতে পারি আমি যে 100 টাকারও মিউচুয়াল ফান্ড আছে, 100 টাকা পার মান্থ। আচ্ছা, এটাতেও আপনি এসআইপি করতে পারেন। আর লামসাম হলো, লামসামের কত মিনিমাম এত টাকা দিতে হবে আমাকে বছরে, সেরকম নিশ্চয়ই আছে? সেটা 1,000 টাকা লামসাম দিয়ে স্টার্ট করতে হয়। লামসাম হলে 1,000 টাকা হতে হবে। লামসাম হলে 1,000 টাকা, আর এসআইপি হলে মিনিমাম 100 টাকা। মানে এত কিন্তু লং ডিউরেশনের ক্ষেত্রে, যে তুমি একটা হিসেব দিচ্ছিলে যে 6,000 টাকা মাসে আমি যদি এসআইপি করি 20 বছরের জন্য, তাহলে আমি 14,40,000 টাকা, তুমি ক্যালকুলেশনটা এত সহজে কি করে করলে জানি না, আমার তো ক্যালকুলেটর লাগতো। তো 14 লাখ সামথিং যে আমি টাকাটা ইনভেস্ট করলাম, সেটা 20 বছর পর গিয়ে রাফলি একটা 85 লাখ ফিগারে দাঁড়াতে পারে। এই যে ক্যালকুলেশনটা, এর উপর অবভিয়াসলি অনেক মার্কেটের উত্থান পতন সব কিছু। তো মার্কেটের উত্থান পতনে যেরকম শেয়ার মার্কেটে কোম্পানির স্টক আপ ডাউন করে, সেটা মিউচুয়াল ফান্ডের রিটার্ন আপ ডাউন করবে, রাইট। মোটামুটি ভাবে মিউচুয়াল ফান্ডের রিটার্ন, স্ট্যান্ডার্ড মিউচুয়াল ফান্ডের রিটার্ন, আমি ইনভেস্ট করার আগে তার যে তুমি বললে ট্র্যাক রেকর্ড দেখে নাও, কি রকম ইনভেস্টমেন্টের রিটার্নটা মার্কেট স্ট্যান্ডার্ড? যে দেখো, অ্যামফি বলে 12% অ্যান্ড অ্যাবাভ, কিন্তু যদি আমি অন গ্রাউন্ড ট্রুথ দেখি, তাহলে বহু মিউচুয়াল ফান্ড আছে যারা 20-25%-এরও রিটার্ন আছে। তো এবার তার থেকেও বেশি আছে, কিন্তু অ্যাভারেজ আউট যদি করি আমি, তো 15 to 20, 18%, 20% উইল বি দ্য বেস্ট মার্ক টু ডিফাইন, যে এই রেটে দিলে। নাহলে একটা অ্যাড আসতো
যে রাহুল তেরা টুথপেস্ট লো হ্যাঁ ক্যা, তো যে মিউচুয়াল ফান্ড 12%-এর তলায় বা 10%-এর তলায় রিটার্ন দিচ্ছে, তাহলে ওটা চেঞ্জ করুন, আপনি সুইচ করে যান। সুইচের অপশনও আপনার কাছে থাকে সবসময়। আচ্ছা, আমি সুইচ করতে পারি হ্যাঁ, সুইচ একটা করতে থেকে পারেন আরেকটা? একটা থেকে আরেকটা। আচ্ছা, মিউচুয়াল ফান্ডের যে সুইচ করার কথাটা বললে, এই সিলেকশন করা, যে আমি আমার একটা দুটো হয়তো মিউচুয়াল ফান্ড আছে, আমি দেখছি যে পারফরমেন্স মানে রিটার্ন 12% যেটা হওয়া উচিত, কিন্তু সেটা আসছে না, যেটা মার্কেট স্ট্যান্ডার্ড 12-15 সেটা দিচ্ছে না, আমি একটা মিউচুয়াল ফান্ড থেকে আরেকটা মিউচুয়াল ফান্ডে ট্রান্সফার করব। এই ট্রান্সফার করার প্রসেসটা কি ওই যে ফান্ড ম্যানেজার তারাই করে হ্যাঁ, দেবে? খুব ইজি প্রসেস একদম। এবং এতে কোনো পয়সা লাগবে? না, এতে কোনো পয়সাও লাগে? মিনিমাম একটা মিউচুয়াল ফান্ড 1 বছর বা 3 বছর বা 5 বছর কীরকম রেঞ্জে, আমি যদি লামসাম ইনভেস্ট করি, কীরকম রেঞ্জে আমার ইনভেস্টমেন্ট করা উচিত? আমি ঠিক বুঝলাম না। 1 বছরের জন্য আমি আমি মিউচুয়াল ফান্ড থেকে একটা টাকা মানে আশা করছি একটা টাকা পাবো, কিন্তু সেটা আমার ইনভেস্টমেন্টের যে সময়টা, সেটা যদি আমার শর্ট টার্ম সময় হয়, মানে আমার 20 বছর সময় আমি দেখতে পারবো না, আমি 15 বছরও না, আমার হয়তো সময়টা খুব শর্ট, 5 বছর। তো এই 5 বছরের যদি সময়টা মাথায় নিয়ে আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে কি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, নাকি আমি এফডিআরডি করে, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট করে? দেখো, আবার বলবো যে নিড বেস হয় ব্যাপারটা। সেকেন্ড হচ্ছে যে আমার অ্যাপেটাইট কী আছে। যদি আমার রিস্ক অ্যাপেটাইট থাকে, তাহলে আমি এরকম কোনো হাইব্রিড ফান্ড নেবো যেখানে আমার, কেননা 5 বছর পরেও আমি একটা রিটার্ন দরকার। সেই সাপোজ 5 বছর পরে আমার মেয়ের বিয়ে বা আমার ছেলে কোথাও পড়তে যাবে, তার জন্য টাকা দরকার। তো আমি সবসময়, দেখো, সাবজেক্টেড টু মার্কেট রিস্ক ইজ অলওয়েজ দেয়ার, কিন্তু তাও যদি আমি ধরে নিই যে আমি 5 বছরের জন্য একটা ইনভেস্ট করলাম, আর আমি ওই টাকাটাকে এরকম কোনো ফান্ডে দিচ্ছি যেটা হাইলি ইকুইটি বেসড, তাহলে সেটা ভুল হবে। আমি চেষ্টা করব যে যেখানে আমার ফান্ডের অ্যালোকেশন মোস্টলি ডেটে থাকবে, হাইব্রিড থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমার রেট অফ রিটার্নসটাও ঠিকঠাক, মোটামুটি একটা ব্যাংকের ইন্টারেস্ট যেটা 5-6%-এ আমি হয়তো ফেলে রাখতাম টাকাটা, তার থেকে বেশি আসছে, এবং আমি ওর থেকে বেশিও পাচ্ছি, আর কিছুটা সেফেস্ট ওয়েতেও আমি ইনভেস্ট করছি। এই যে শুরুতে তুমি বললে যে মিউচুয়াল ফান্ড একজন পোর্টফোলিও ম্যানেজার, সে সবটা ম্যানেজ করে, এই পোর্টফোলিও ম্যানেজারের এক্স্যাক্ট কাজটা কি? যদি পোর্টফোলিও ম্যানেজার না, একটা ফান্ডের মানে হর্তাকর্তা বিধাতা হয়। ও পুরো রিস্ক প্রোফাইলিং করে, সেক্টরসকে চেক করে, আর কোন কোন সেক্টরে কত কত অ্যালোকেশন হবে সেটাকে ডিস্ট্রিবিউট করে। রিস্কটা এতভাবে ম্যানেজ করা হয় যাতে আপনার ডাউন সাইডটা খুব রেস্ট্রিক্ট করা হয়। একটা ফিক্সড রিটার্ন দিতে গেলে, দেখো, আমি মনে করি যে যদি আমাকে একটা কনসিস্টেন্সি রাখতে হয়, পারফরমেন্স ইজ অলওয়েজ ডিপেন্ডিং অপন কনসিস্টেন্সি। একটা কনসিস্টেন্সি থাকে, আমার একটা রিটার্নের আমি গ্রোথ পাই। দেখো, আমার যদি আর্নিং আজকে 30,000, আমি কালকে 30,000 পেলাম, ফেব্রুয়ারিতে 30,000 পেলাম, মার্চে 30,000 পেলাম, এবার অগাস্টে গিয়ে আমার দেখলাম যে হঠাৎ করে একটা স্পাইক হয়ে গেল, 50,000 হয়ে গেল, কিন্তু সেপ্টেম্বর আর অক্টোবরে আমার অলমোস্ট 10,000 গায়ে চলে আসলো। তো কোনো ফাইন্যান্সিয়াল নিড আমি পুরো করতে পারবো না, কেননা মাই বডি ক্লক গোজ অ্যাকর্ডিং টু দ্য ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। আমার সেরকমভাবেই রোজ যে আমার খরচা পাতি সব কিছু আমার ওইভাবে ডিজাইনড হয়ে যায়। তো এই আপ ডাউন হয়ে গেলে সেটা ডিস্টার্বড হয়ে যায়। সেরকমই যখন আমি মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওটা তৈরি করি, খুব ড্রাস্টিক্যাল যাতে চেঞ্জেস না আসে, তাই জন্যে প্রায় একটা পুল তৈরি করা হয় স্টকের, যেটা অলমোস্ট 30-40 স্টকের একটা পুল তৈরি করা হয়, যেটা ডিফারেন্ট সেক্টরসে ডিফারেন্ট কোম্পানিজকে ইম্পর্টেন্সি দিয়ে করা হয়। এটা কিরকম করে করা হয়? প্রায়োরিটাইজ করা হয় যে এরপরে কোন কোন কোম্পানিজগুলো ডাইনামিক ভালো, ম্যানেজমেন্ট ভালো, ভালো রিটার্ন দিচ্ছে, তাদের পুলটা আগে, তারপরে এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে এগুলো তৈরি করা হয়। যেটাতে আমার লেস কনভিকশন আছে সেটা তলার দিকে, যেটাতে হায়ার কনভিকশন আছে সেটা ওপর দিকে, এইভাবে সিস্টেমটাকে ডিজাইন করা হয়। আর আমরা দেখেছি এটা, যে ফান্ড ম্যানেজার্সদের যে যত ভালো ফান্ড ম্যানেজার আছে, ওই
ফান্ডসগুলো খুব ভালো পারফর্ম করেছে। তো ট্র্যাক রেকর্ড দেখাটা খুব ইম্পর্টেন্ট ফান্ড ম্যানেজারের। আর একটা জিনিস দেখা উচিত যে আমার আমার কত দিনকার জন্য আমি করছি। কেননা এরকম হতে হয় যে আমি হয়তো লং টার্মের জন্য করছি, কিন্তু এরকম কোনো ফান্ডে বসে আছি যেটা আমার শর্ট টার্মের জন্য বেটার ছিল। তো আমি একটা রং ট্রেন ধরে নিয়েছি। এক তো ডাইভার্সিফিকেশন ইম্পর্ট্যান্ট। আমি বিভিন্ন ফান্ডে রাখবো, বিভিন্ন কোম্পানিকে চুজ করব, তাদের কোন কোন প্রোডাক্টে কোন কোন স্টকে ইনভেস্টেড আছে সেটাকে চেক করব, তার ফান্ড অ্যাডভাইজার্স কে আছে সেটা একবার চেক করব, তারপরে আমার ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা বেটার। আচ্ছা, এই এই যে ফান্ড ম্যানেজার তুমি বললে একটা পুল করে 30টা 40টা কোম্পানির স্টক একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে, এই যে 30-40টা কোম্পানি ফান্ড ম্যানেজার চাইলে 1 বছর পর বা 6 মাস পর বা হোয়াট এভার একটা সময়ের পর সেই কোম্পানিজগুলোর কি চেঞ্জ করতে পারে? যে আজকে দিনে দাঁড়িয়ে আমি যখন ইনভেস্ট করলাম একটা ফান্ডে, তখন সেই ফান্ডটা যে 30টা কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে 1 বছর পর গিয়ে বা 2 বছর পর গিয়ে 4-5টা কোম্পানি সেখান থেকে বাদ হয়ে গেল, অন্য 4-5টা অ্যাড হয়ে গেল, এটা কি হয় নাকি না একদম ফিক্সড থাকে? একদমই এটা হতে হবে, কেননা প্রত্যেক মুহূর্ত বিজনেস ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে। কোনো জায়গায় ম্যানেজমেন্টের ইস্যু আসতে পারে, কোনো জায়গায় ফান্ড ক্রাঞ্চ আসতে পারে, কোনো কোম্পানিতে কোনো চেঞ্জেস আসতে পারে যেটা নেগেটিভ হতে পারে, আর কোনো কোম্পানিতে কোনো চেঞ্জেস আসতে পারে যেটা পজিটিভ হতে পারে। তো সেই জিনিসগুলোকে, এই চেঞ্জেসগুলো করা হয় আর সেগুলো আপডেট করা হয় ইনভেস্টার গিয়ে চেক করতে পারে যে কী কী পোর্টফোলিওতে করা হয়েছে আর কী কী চেঞ্জেস করা হয়েছে। সো দিস আর ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড এটাকে করা উচিতও আর এটা হয়ও। আচ্ছা, এই মিউচুয়াল ফান্ড আমি করেছি, আমি এবার তুলে নেব, আমার কোনো দরকার হয়েছে ফান্ডের, মিউচুয়াল ফান্ড বন্ধ করে আমি সেই টাকাটা তুলে নেব, সেটার প্রক্রিয়াটা কি এবং সেখানে কীরকম আমার কোনো ডকুমেন্টেশনের ব্যাপার আছে? মানে যেরকম মিউচুয়াল ফান্ড করতেও কি, যেরকম শুরুতে আমি জিজ্ঞেস করেছিলাম, আমরা মিউচুয়াল ফান্ড করতে গেলে একটা ফান্ড ম্যানেজারকে পয়সা দিচ্ছি, সেখানেও কি তার মানে আমার ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট থাকতে হয়? দেখুন, দু রকমই হতে পারে। আপনি ডিম্যাট অ্যাকাউন্টেও মিউচুয়াল ফান্ডকে রাখতে পারেন। যে ডিম্যাট অ্যাকাউন্টটা খোলা হয়, ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে অনেক সুবিধে আছে। শুধু স্টক থাকে না, তার মধ্যে মিউচুয়াল ফান্ডও থাকে, এনসিডিস থাকে, নন কনভার্টেবল ডিবেঞ্চার্স রাখতে পারেন, বন্ডস রাখতে পারেন। তো ডিম্যাট অ্যাকাউন্ট একটা জায়গা যেখানে নন ক্যাশ যে ইনভেস্টমেন্টগুলো আছে ম্যাক্সিমামই রাখা যেতে পারে। আচ্ছা, সুতরাং আমি ডিম্যাটও স্টক মিউচুয়াল ফান্ড রাখতে পারি, আর নন ডিম্যাটও মিউচুয়াল ফান্ড রাখতে পারি। কিন্তু আমি সবাইকে বলি যে আপনারা ডিজিটালি আসুন। কেননা ভাবুন, আমার অবর্তমানে আমি কারোর কাছে মিউচুয়াল ফান্ড করেছি সেটা হয়তো বাড়ির লোককে জানাইনি। যতক্ষণ পর্যন্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে জানাবে না যে আপনার ম্যাচুরিটি এসছে বা আপনার কোনো টাকা পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলি জানবে না যে কী আছে। কিন্তু যদি একটা ডিম্যাট অ্যাকাউন্ট আমার থাকে, তাহলে আমার ফ্যামিলি জানে যে আমার বাড়ির লোকের একটা ডিম্যাট অ্যাকাউন্ট আছে। আমার অবর্তমানে সে ডিম্যাট অ্যাকাউন্টে দেখতে পারে, আর ডিম্যাট অ্যাকাউন্টে সেটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সব কিছু পাবে যে আমার কী কী ইনভেস্টমেন্ট করা আছে। তো সেটা খুব ইজি এবং একটা জায়গায় পাওয়া যায়। আর একটা জিনিস যেটা সবাইকে জানা দরকার, সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট সিডিএসএল আর এনএসডিএল ডিম্যাট অ্যাকাউন্টটা করে, যাদেরকে ডিপোজিটরি পার্টিসিপেন্ট বলা হয়। এই সিডিএসএল আর এনএসডিএল প্রত্যেক মাসে একটা সিএএস স্টেটমেন্ট পাঠায়, সেটাকে বলা হয় কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট। ওইটার মধ্যে আপনার সব ডিটেলস দেওয়া থাকে। সুতরাং এটা কখনোই আপনি মিস করবেন না যে আমার কাছে আমার কী আছে আমি জানি না। আপনি সবসময়ই আপডেটেড থাকবেন যে আপনার সিএএ স্টেটমেন্টে সব কিছু ডিফাইন থাকবে। আপনি যে শেয়ার্স কিনেছেন, যে মিউচুয়াল ফান্ড কিনেছেন, যদি অনলাইন করে থাকেন, মিউচুয়াল ফান্ড কিনেছেন, এনসিডি কিনেছেন, সবটাই ওর মধ্যে দেওয়া থাকবে। মানে সিএসটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্টের মতো। ব্যাংক স্টেটমেন্টে যেরকম আমার অ্যাকাউন্টে কি ক্রেডিট আর ডেবিট হয়েছে দেখায়, সেরকমই সিএস এ দেখাবে যে আমার কি শেয়ার ক্রেডিট বা ডেবিট হয়েছে বা কি মিউচুয়াল ফান্ড ক্রেডিট, সেম জিনিস। আচ্ছা, মিউচুয়াল ফান্ড চিনবো কি করে, কোনটা ভালো, সেই চেনার কি কি পদ্ধতি? দেখুন, ফার্স্ট তো আপনি
ওলা উবের চড়বার সময় জিজ্ঞেস করেন না যে ড্রাইভারটা কতদিনকার চালিয়েছে। দেখবেন ওলা উবেরেও আজকাল দেয় যে এত রাইডস, তো এটা দিয়ে আপনি জাজ করতে পারবেন যে হ্যাঁ না অনেক অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছে, অনেক ইয়েতে গাড়ি চালাচ্ছে, রেটিং কত? রেটিং থাকে। সিমিলারলি একটা পোর্টফোলিও ম্যানেজারেরও রেটিং থাকে, আচ্ছা, যে এত বছরকার ফান্ড ম্যানেজার, এত বড় বড় ফান্ড ম্যানেজ করে এসছে, এই ফান্ডে এই রিটার্ন ছিল। তো ইউ শুড বি ভেরি কনসিয়াস যে কে এইটাকে চালাচ্ছে, এই ফান্ডটাকে, তাদের থট প্রসেস কি, তাদের অবজেক্টিভ কি, এই ফান্ডটা আমার কোন কোন অবজেক্টিভকে ফুলফিল করবে, আমি কতটা রিস্ক দিতে পারবো এই ফান্ডটাতে। এই সব জিনিসগুলোকে 1 2 3 4 করে একবার অ্যানালাইজ করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা সঠিক হওয়ার চান্সেসটা অনেক হাই। বুঝলাম। ধন্যবাদ রানা। আজকের এপিসোড মিউচুয়াল ফান্ডের এই অবধি। আশা করি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমাদের ভয়, ভুল ধারণা কিছুটা কাটলো আপনাদের। যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে, আপনারা জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আগামী এপিসোডে কোন বিষয়ের ওপর আমরা কথা বলি সেটা আপনারা যদি মনে করেন সেই মতামতও দিতে পারেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। নমস্কার।